Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Baijon. Today in this video I will discuss about transgenic animal from the chapter Biotechnology and its application class chapter 12. This video is especially for NEET student যারা তোমার নিটের প্রিপারেশন নিতে তাদের জন্য এই ভিডিওটি। তো চলো আমরা শুরু করি। প্রথমে ট্রান্সজেনিক অ্যানিমাল, প্রথমে বুঝে নাও ট্রান্সজেনিক জিনিসটা কি। ট্রান্সজেনিক এখানে দুটো টার্ম রয়েছে, একটা টার্ম রয়েছে কি ট্রান্স, আর একটা রয়েছে জিন। তাহলে একটা রয়েছে ট্রান্স, একটা রয়েছে জিন। ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার করা, ট্রান্সফার, আর জিন মানে হচ্ছে কি জিন অফ ইন্টারেস্ট। জিন অফ ইন্টারেস্ট, তুমি ধরো একটা ইন্টারেস্ট মানে তুমি কোনো একটা বৈশিষ্ট্য, কোনো প্রাণীর হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য তোমার ভালো লেগেছে। এবার সেই বৈশিষ্ট্যটাকে তুমি যে বৈশিষ্ট্যের জন্য যে জিনটা দায়ী সেই জিনটা প্রথমে শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ করার পর সেটা আইসোলেট বা পৃথককরণ করতে হবে। করার পরে সেটাকে তোমার নির্দিষ্ট জীবের মধ্যে ট্রান্সফার করে তার এক্সপ্রেশন অর্থাৎ তার প্রভাবটা লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে ট্রান্সজেনিক। আর এটাকে আরেকটা বলতে পারো তুমি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। এখানে কি বলছে দেখো, অ্যানিমালস দ্যাট হ্যাভ হ্যাড দেয়ার ডিএনএ অ্যানিমালস দ্যাট হ্যাভ হ্যাড দেয়ার ডিএনএ, অ্যানিমাল যারা তাদের নিজস্ব ডিএনএ আছে, ম্যানিপুলেটেড টু পয়েজেস অ্যান্ড এক্সপ্রেস অ্যান্ড এক্সট্রা ফরেন জিন আর নোন অ্যাজ ট্রান্স। মানে এখানে কি হচ্ছে যে সমস্ত অ্যানিমালদের মধ্যে একটা ফরেন ডিএনএ যেটা ওর মধ্যে ছিল না, বাইরে থেকে এসছে, সে ফরেন ডিএনএকে ট্রান্সফার করা হয়, তাদেরকে ট্রান্সজেনিক অ্যানিমাল বলা হয়। ট্রান্সজেনিক র্যাটস, ট্রান্সজেনিক র্যাবিটস, পিগস, শিপস, কাউ, ফিশ হ্যাভ বিন প্রডিউস। তাহলে ট্রান্সজেনিক ইঁদুর করা হয়েছে, খরগোশ করা হচ্ছে, ছাগল, পিগ, শূকর করা হচ্ছে, ভেড়া করা হচ্ছে, গরু করা হচ্ছে, মাছ, এগুলো সবকে ট্রান্সজেনিক করা হচ্ছে। অলদো যদিও ওভার 95% অফ অল এক্সিস্টিং ট্রান্সজেনিক অ্যানিমালস আর মাইস, যদিও 95% ট্রান্সজেনিক অ্যানিমাল হচ্ছে ইঁদুর, কারণ মাইসের উপরে সবচেয়ে বেশি গবেষণা করা হচ্ছে। সে ফুডস কোনো মেডিসিন সেফটির জন্য হোক, কারণ মাইসের সঙ্গে হিউম্যানের মিলটা সবচেয়ে বেশি। একটা মাইস এবং হিউম্যানের যে ডিএনএ রয়েছে, মাইস অ্যান্ড হিউম্যান ডিএনএ 92% সেম। মানুষ এবং ইঁদুরের ডিএনএ সিকোয়েন্স মোটামুটি 92% সেম রয়েছে, যেখানে মানুষ এবং শিম্পাঞ্জি 98% সেম রয়েছে। কিন্তু যেহেতু শিম্পাঞ্জি বা গরিলা, এদের ওরাংওটাং, এদের পরিমাণটা খুব কম, তাই এদেরকে মারাটা ইল্লিগ্যাল বা এদের উপর এক্সপেরিমেন্ট করাটা ইল্লিগ্যাল। কিন্তু মাইসের উপর এক্সপেরিমেন্ট করাটা লিগ্যাল, কারণ এদের পপুলেশন অনেক বেশি, অনেক সহজে এদেরকে তৈরি করা যায়। হয় আর দিজ অ্যানিমালস বিং প্রডিউস, কেন এই সমস্ত প্রাণীদেরকে প্রডিউস করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, কেন ট্রান্সজেনিক আমরা তৈরি করব? হাউ ক্যান ম্যান বেনিফিট ফ্রম সাচ মডিফিকেশন? এই ট্রান্সজেনিক যে অ্যানিমালগুলো রয়েছে এখান থেকে মানুষ কীভাবে উপকার হচ্ছে? Let us try and explore some of the common reason. এই যে ট্রান্সজেনিক অ্যানিমালগুলো থেকে কীভাবে মানুষ উপকার হচ্ছে সেটা আমরা জানবো। এখানে কিছু ট্রান্সজেনিক অ্যানিমাল কীভাবে তৈরি করা হয় দেখে নাও। দেখো, প্রোনিউক্লিয়ার ইনজেকশন মানে হচ্ছে যেখানে তোমার একটা এগের মধ্যে নিউক্লিয়াস অলরেডি আছে কিন্তু তারা ফিউশন হয়নি, ফার্টিলাইজ হয়নি, নিষেক্ত হয়নি, তা একে প্রোনিউক্লিয়াস বলা হচ্ছে। এবার এই প্রোনিউক্লিয়াস স্টেজে একটা এগের মধ্যে কি করা হয়, যে ফরেন ডিএনএটা তুমি চাইছো, যে বৈশিষ্ট্য, ধরো না নীল কালারের তুমি একটা ভেড়া তৈরি করতে চাইছো, তো নীল কালারের জন্য দায়ী যে জিনটা রয়েছে সেই জিনটাকে তুমি প্রথমে শনাক্তকরণ করলে, করার পর মাইক্রো ইনজেকশনের মাধ্যমে সেই ভেড়ার যে এগ রয়েছে, ফার্টিলাইজ যে এগ রয়েছে, যেখানে তোমার অলরেডি মেল স্পার্ম ঢুকে আছে, মেল নিউক্লিয়াস ঢুকে আছে, সে ফার্টিলাইজ এগের মধ্যে তুমি কী করলে, ডিএনএটাকে ইনজেক্ট করে দিলে। ইনজেক্ট করার ফলে এখানে যে যখন নিষেক হচ্ছে, এখানে নতুন বৈশিষ্ট্য কি, নতুন ডিএনএ তোমার ম্যানিপুলেট হয়ে গেল এখানে।
এবার এই এগটাকে আমি কী করলাম, ইমপ্ল্যান্ট করে দিলাম সেই জরায়ুতে, অর্থাৎ ইউটেরাসে, ভেড়ার ইউটেরাসে রাখো। এখানে তোমার কী হলো, এখানে তোমার সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আমি দিয়েছি সেই বৈশিষ্ট্য সেখানে ডেভেলপ হতে থাকলো, এবং দেখা গেল যে সেখানে অনেকগুলো ওদের মানে বাচ্চা তৈরি হয়, তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা বা দুটোর মধ্যে এই ট্রান্সজেনিক বৈশিষ্ট্যটা প্রকাশ নাও পেতে পারে, কারণ এই জিনটা ভেড়ার শরীরে নাও এক্সপ্রেস করতে পারে। এবার যদি এক্সপ্রেস করে তাহলে আমরা সেটা কিন্তু নতুন ট্রান্সজেনিক ফাউন্ডার পেয়ে যাব। আবার একটা এমব্রায়ো স্টেম ট্রান্সফার। এমব্রায়ো মানে হচ্ছে কি, স্টেম ট্রান্সফার সেল মানে হচ্ছে যে ভ্রূণের মধ্যে যে স্টেম সেলগুলো থাকে, ব্লাস্টুলা বা গ্যাস্ট্রুলা পর্যায়ে ভ্রূণের মধ্যে যে স্টেম সেলগুলো থাকে, সেই স্টেম সেলগুলোর মধ্যে ডাইরেক্ট আমি কী করবো, আমার জিন অফ ইন্টারেস্ট অর্থাৎ যে ডিএনএটাকে আমি ট্রান্সফার করতে চাইছি তাকে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেবো। তারপর সেই এমব্রায়োটাকে আবার ইমপ্ল্যান্ট করবো কোথায়, ইঁদুরের জরায়ুর মধ্যে। দেখা গেল যে আমি যে ইঁদুরটা চাইছি, নতুন ধরনের বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর, সেটা পাওয়া যাচ্ছে। এটা কাইমেরা ইঁদুর বলা হচ্ছে। এবার হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সফার। নিউক্লিয়ার ট্রান্সফার মানে হচ্ছে এই যে ডিএনএ জিন অ্যাডিশন আর হোমোলোগাস রিকম্বিনেশন, এখানে কালচার সোমাটিক। এখানে যে নিউক্লিয়ার ট্রান্সফার মানে হচ্ছে যেখানে কিন্তু কোনো গ্যামেটিক সেলকে নেওয়া হলো না, ডাইরেক্ট কী করা হচ্ছে, একটা সোমাটিক সেল বা দেহকোষের মধ্যে এই ডিএনএটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে। তারপর সেটাকে আবার ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে। এখান থেকে তোমার যে অ্যানিমালটা তৈরি হচ্ছে সেই অ্যানিমালটা আমার ডিজায়ার্ড অ্যানিমাল বা ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি হচ্ছে। এভাবে তোমার কী করে, ফরেন ডিএনএকে মাইক্রো ইনজেকশন বা কোনো ভেক্টরের মাধ্যমে রেসিপিয়েন্টের মধ্যে পাঠিয়ে সেখানে যদি বড় করা হয় তাহলে যে অ্যানিমাল পাওয়া যায় সেটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমাল পাওয়া যাচ্ছে। এবার এর ট্রান্সজেনিক অ্যানিমাল কিছু লাভ কী আমার, নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। Transgenic animals can be specifically designed to allow the study of how genes are regulated. ধরুন একটা অ্যানিমালের মধ্যে কোনো একটা জিন আছে, সেই জিনটা অন্য কোনো অ্যানিমালে ঢুকালে সেটা কি প্রকাশ ঘটাবে, কি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে, অর্থাৎ সে জিনটার আসল কাজ জানার জন্য কি করা হয়, আমাদের এই ট্রান্সজেনিক তৈরি করা হয়। অ্যান্ড হাউ দে এফেক্ট দ্য নর্মাল ফাংশন অফ দ্য বডি অন ইটস ডেভেলপমেন্ট, এবং সেই জিনটা যখন একটা অ্যানিমালের মধ্যে যাচ্ছে তখন তার মধ্যে কিভাবে তোমার এফেক্ট করছে, তার নর্মাল যে বডি ফাংশন সেটা কিভাবে চেঞ্জ করছে, সেটা জানতে গেলে আমাকে ট্রান্সজেনিক ট্রান্সজেনিক করতে হয়। এক্সাম্পল দেখো, স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর ইনভলভ ইন গ্রোথ সাচ এজ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর by introducing gene from other species that alter the formation of this factor and studying the biological effect the result. Information is to obtained by the biological role of the factor in the body. তাহলে বলছে একটা গ্রোথ ফ্যাক্টর রয়েছে যার নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টর যখন বাইরের কোনো জিন আমার শরীরের মধ্যে ঢোকাচ্ছি তখন সেই জিনটা এই গ্রোথ ফ্যাক্টরে কী করছে, কীরকম চেঞ্জ করছে, তার এফেক্টটা কেমন, সেটা জানার জন্য আমরা কী করছি, এই গ্রোথ ফ্যাক্টরটাকে আমরা বডিতে ইন্ট্রোডিউস করছি এবং তার ফাংশন জানছি, সেটা আমার বডির নর্মাল ফাংশন কীভাবে চেঞ্জ করছে সে ব্যাপারটা আমরা জানতে পারছি। 2 নম্বর হচ্ছে স্টাডি অফ ডিজিজ। কোনো একটা ডিজিজকে স্টাডি করতে গেলে আমাদেরকে ট্রান্সজেনিক করতে হবে। যেমন দেখো, মেনি ট্রান্সজেনিক অ্যানিমালস আর ডিজাইন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ জিনস কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট অফ ডিজিজ। অনেক জিন রয়েছে যে জিনগুলো আমাদের বডিতে অনেক ধরনের জেনেটিক ডিজিজ তৈরি করার জন্য দায়ী। এবার সেই জিনগুলো একটা ধরুন আমার অ্যালঝাইমার্স রোগ তৈরি করার জন্য একটা জিন রয়েছে, সেই জিনটা আমি যদি কোনো মাঙ্কির শরীরে দিই তো মাঙ্কির শরীরে সেই জিনটা কিভাবে কাজ করবে, সেই কাজটা দেখার জন্য তার এক্সপ্রেশন কীরকম হবে সেটা দেখার জন্য আমরা কী করি, এই তোমার ট্রান্সজেনিক করি। দিজ আর স্পেশালি মেড টু সার্ভ অ্যাজ মডেলস ফর হিউম্যান ডিজিজ so that investigation of new treatment for disease is made possible. কারণ যে কোনো জিনিসের রেজাল্ট পেতে গেলে তাকে প্রথমে তার কজটা জানতে হবে। আমাকে তার কজটা জানতে গেলে প্রথমে একটা সেই জিনটার কাজ জানতে হবে, তারপর সেই জিনটাকে কন্ট্রোল করার জন্য যে প্রসেস নেওয়া উচিত সেটা তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য কি এক্সপেরিমেন্টের জন্য আমাদের ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করতে হচ্ছে। টুডে ট্রান্সজেনিক মডেল এক্সিস্ট ফর মেনি হিউম্যান ডিজিজ, ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, রিম্যাটয়েড আর্থারাইটিস, অ্যালঝাইমার্স। যেমন কি একটা ক্যান্সারের যে অনকোজিনগুলো আছে যদি আমি একটা মাঙ্কির শরীরে ঢুকিয়ে দিই বা হয়তো একটা মাইসের শরীরে ঢুকালাম, সেই ক্যান্সার জিনটা কীভাবে কাজ করছে,
কোন কোন ফ্যাক্টরকে এফেক্ট করছে, তার রেজাল্ট কি হচ্ছে, সেগুলো আমরা জানতে পারবো। যেমন এখানে ধরে নাও, generation of viral or plasmid vector to express transgenes to modify an endogenous target gene। ধরুন এটা একটা জিন, ফরেন জিন, ওকে। এবার এই জিনটার আমি কাজ নিয়ন্ত্রণ করবো, কাজ দেখবো। দেখার জন্য কি করতে হচ্ছে, এটা একটা কেমিক্যাল, সেই কেমিক্যালটারই কাজ আমি দেখবো। তা কি হচ্ছে, এটাকে ডাইরেক্টলি তোমার ব্রেনের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে একদিকে, তার এফেক্ট কি হচ্ছে, এবং সেটাকে আমরা ফার্টিলাইজ এগের মধ্যে ইনজেক্ট করছি। এরপর কি এনডি করার পর একে স্যারোগেট মাদার, অর্থাৎ কোনো একটা মায়ের মাদার মাঙ্কির ইউট্রাসে উপস্থাপন করছি, সেখান থেকে বাচ্চা তৈরি হচ্ছে। তো এই জিনটা বা এই ডিএনএটা বা এই টক্সিক মেটেরিয়ালটা ডাইরেক্ট দিলে কেমন হচ্ছে, বা এই মেডিসিনটা ডাইরেক্ট ইনজেক্ট করলে কীরকম এফেক্ট হচ্ছে, আর এই মেডিসিনটাকে তোমার এমব্রায়ের মধ্যে ট্রান্সফার করার ফলে সেরকম কীরকম এফেক্ট পড়ছে বাচ্চার শরীরে, সেটা আমাদের জানতে হবে। কি এটা হচ্ছে একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, সেটা কিভাবে তৈরি হচ্ছে এবং তার জন্য যে জিনটা দায়ী, সে জিনটা কিভাবে ডিজিজটাকে ফর্ম করছে, সেই জিনিসটা জানার জন্য আমরা কি করছি, এই ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করছি। 3 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্ট। আমরা বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করছি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করছি। এগুলো সব কার জন্য করছি, আমরা হিউম্যান হেলথকে ডেভেলপ করার জন্য, বা কোনো ভালো প্রোটিন তৈরি করছি। সেগুলো কেন করছি দেখো, এখানে বলছে মেডিসিনস রিকোয়ার্ড এ ট্রিট certain human disease can contain biological product, but such products are often expensive to make। বলছে মেডিসিন রিকোয়ার্ড টু সার্টেন হিউম্যান ডিজিজ, কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো তোমার কি করছে, টু ট্রিট মানে ভালো করার জন্য, সার্টেন হিউম্যান ডিজিজ ক্যান কন্টেন বায়োলজিক্যাল প্রোডাক্ট। তাহলে কিছু কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো মানুষের রোগ ছাড়ার জন্য তৈরি করতে হবে, এবং তার জন্য কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট লাগবে। বাট সাচ প্রোডাক্ট, কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি দামি। Transgenic animals that produce useful biological product can be created by the introduction of the protein or DNA gene which codes for a particular product, such as human protein alpha 1 antitrypsin is treat emphysema। মানে যে এক ধরনের মানুষের কিছু অসুখ হচ্ছে, সেই অসুখগুলোর ট্রিটমেন্ট করার জন্য কি যে মেডিসিনগুলো তৈরি করতে হবে, সেই মেডিসিনে কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট দরকার, যেগুলো খুব এক্সপেন্সিভ। কিন্তু এগুলোকে যদি আমরা মানে অ্যানিমালের বডিতে ডাইরেক্টলি সিনথেসাইজ করতে পারি কোনো জিন বা ডিএনএকে ইন্ট্রোডিউসের মাধ্যমে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছে যে একটা জিন, ফরেন জিন, যেটা হিউম্যান প্রোটিন আলফা 1 অ্যান্টিট্রিপসিন তৈরি করে, ওকে। এবার এই অ্যান্টিট্রিপসিনটা কি করছে, তোমার এমফাইসিমার ট্রিটমেন্ট। এমফাইসিমা কি, এমফাইসিমা হচ্ছে এক ধরনের জেনেটিক ডিজিজ, যেটা এমফাইসিমা এখানে দিয়ে দিতে যাবো। অ্যান্টিট্রিপসিন, এটা আলফা 1 অ্যান্টিট্রিপসিন is a protein produced by the liver that protect the lungs from damage and in inflammation by inhibiting neutrophil elastase enzyme released by white blood cell during infection। অর্থাৎ আমাদের লাংসকে ড্যামেজের হাত থেকে, যখন আমাদের শরীরে ইনফেকশন হচ্ছে, লাংস ইনফেকশন হচ্ছে, তো হোয়াইট ব্লাড সেল থেকে তোমার নিউট্রোফিল ইলাস্টেজ বলে একটা এনজাইম সিক্রেশন হচ্ছে। এই এনজাইমটা কি করছে, আমাদের লাংসটাকে তোমার ড্যামেজ করছে, ইনফ্লামেশন করছে, যার ফলে আমাদের লাংস কিন্তু ড্যামেজ হওয়ার চান্স বাড়ছে। এবার আলফা 1 অ্যান্টিট্রিপসিন কি করবে, সেই জিনিসটাকে তোমার কমাবে। এটা কি করা হচ্ছে, এই আলফা 1 অ্যান্টিট্রিপসিনটাকে তোমার ট্রান্সজেনিক শিপ হ্যাভ অলসো বিন ইউজ টু প্রডিউস আলফা 1 অ্যান্টিট্রিপসিন হুইচ ট্রিট এমফাইসিমা। তাহলে এই জিনটাকে আমি কি করছি, এই জিনটাকে জাস্ট আমি একটা শিপ বা ভেড়ার মধ্যে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তারপর ভেড়ার যে দুধ, সেই দুধের মধ্যে এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, বলে এই ভেড়ার দুধটা খেলে আমার কি হচ্ছে, অটোমেটিক আলফা 1 অ্যান্টিট্রিপসিন আমি পেয়ে যাচ্ছি, যেখানে আমার কি হচ্ছে বেশ কিছু আর, কারণ এক লিটার দুধের দাম খুব বেশি না, সেই দুধ থেকে আমি অটোমেটিক তোমার এই প্রোটিনটা আমি পেয়ে যাব, যখন আমার এই লাংসটা এই ডিজিজের হাত থেকে রক্ষা পাবে। সিমিলারলি অ্যাটেম্পট আর বিং মেড ফর ট্রিটমেন্ট অফ ফিনাইল কিটোনিউরিয়া অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস। তাহলে ফিনাইল কিটোনিউরিয়া এবং সিস্টিক ফাইব্রোসিসকে ট্রিটমেন্ট করার জন্য একই জিনিস ব্যবহার করা হয়েছে। In 1997, the first transgenic cow, Rosie, produced human protein-enriched milk 2.4 grams per liter। তার কি বলছে, এই প্রথম যখন আমাদের ফার্স্ট ট্রান্সজেনিক অ্যানিমাল হচ্ছে রোজি, এটা কাউ। তো রোজি যখন তৈরি করা হচ্ছে, তো এখানে
ল্যাক্টো অ্যালবুমিন, এই যে আলফা ল্যাক্টালবুমিন বলে একটা প্রোটিন রয়েছে যেটা মানুষের শরীরের জন্য খুব দরকার। এবার এই ল্যাক্টালবুমিনের পরিমাণ যদি দুধের মধ্যে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে, অল্প দুধ থেকে মানুষের শিশু তার প্রয়োজনীয় সমস্ত প্রোটিনটা পেয়ে যাবে। তাই এই আলফা ল্যাক্টালবুমিন জিনটাকে কী করা হচ্ছে, রোজের মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। রোজের মধ্যে ইন্ট্রোডিউস করার ফলে কি হচ্ছে, তোমার সে গায়ের সে গরুর দুধ থেকে প্রচুর পরিমাণে আলফা ল্যাক্টালবুমিন পাচ্ছি, যার ফলে আমাদের কি হচ্ছে, ব্যালেন্স ডায়েট মেনটেন হয়ে যাচ্ছে মানুষের বাচ্চাদের। এবার এখানে একটা দেখো, লক্ষ্য করো, ধরো না মানুষের শরীরে একটা অ্যান্টিথ্রম্বিন জিন রয়েছে, অ্যান্টিথ্রম্বিন কী করে, আমাদের ব্লাডটাকে হার্টের মধ্যে ক্লট হতে দেয় না, বাধা দেয়। কিন্তু সবসময় এটা হয়তো অনেক সময় সাফিসিয়েন্ট অ্যামাউন্টে তৈরি হয় না। তাই এই জিনটাকে আমরা কী করলাম, প্রথমে আইসোলেট করলাম। আইসোলেট করার পরে সেই জিনটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে অনেক তৈরি করা হলো। করার পরে এই জিনটাকে আমরা ভেড়ার যে ফার্টিলাইজড এগ রয়েছে, নিষিক্ত ডিম রয়েছে, সেই ডিমের মধ্যে আমি ইন্ট্রোডিউস করে দিলাম। দেখো ট্রান্সজেনিক জাইগোট তৈরি হয়ে গেল। এবার এই ভেড়ার যে বাচ্চা, ভেড়ার মধ্যে এই যে জিনটা তৈরি হচ্ছে, তো এই ভেড়ার মধ্যে যে দুধ তৈরি হবে, ভেড়া থেকে যে দুধটা তৈরি হবে, সেই দুধটার মধ্যে কি থাকবে, অ্যান্টিথ্রম্বিন জিনটা প্রচুর পরিমাণে থাকবে। বলে এই দুধটা খেলে আমার কি করবে, ব্লাড ক্লটের মতো সমস্যা থেকে আমি মুক্ত পাবো। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, এখানে আমাদের যে জিনটা আমার বডির জন্য দরকার, সেই জিনটা যদি কোনো কারণে না তৈরি হয় বা কম পরিমাণে তৈরি হয়, সেই জিনটাকে আমি প্রথমে আইসোলেট করলাম, করে আমি একটা কোনো অ্যানিমালের মধ্যে যেখানে সে সাসেপ্টেবল, যেখানে সে যে ডিএনএটা প্রকাশ পেতে পারে, ওরকম অ্যানিমালের মধ্যে ইন্ট্রোডিউস করে দিলাম। বলে ওই অ্যানিমালের যে বাই প্রোডাক্ট তৈরি হবে, তার মধ্যে কী করে, ওই জিনের যে প্রোটিন তার পরিমাণটা বেড়ে যাবে এবং সেটাকে আমরা অতি সহজে তখন ব্যবহার করতে পারবো। আবার দেখো, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তৈরি করার জন্য ট্রান্সজেনিক অ্যানিমাল ক্যান প্রডিউস মিল্ক দ্যাট ইজ রিচ ইন হিউম্যান প্রোটিন। যেন এই যে আলফা ল্যাক্টালবুমিন রোজিতে পাওয়া গেল, হিউম্যান প্রোটিনটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। রিসার্চের ক্ষেত্রে ট্রান্সজেনিক অ্যানিমাল ক্যান বি ইউজ টু স্টাডি জিন রেগুলেশন, ডিজিজ ডেভেলপমেন্ট, হাউ জিনস এফেক্ট দ্য বডি ফাংশন। অর্থাৎ ধরে না একটা অ্যালজাইমার্স ডিজিজ, সেই ডিজিজের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা কীভাবে তোমার মানুষের শরীরকে এফেক্ট করছে জানতে গেলে সেই জিনটাকে স্টাডি করতে হবে। এবার জিনটাকে স্টাডি করতে গেলে একটা কোনো অ্যানিমালের মধ্যে শর্ট লাইফ স্প্যান যুক্ত, অর্থাৎ কম সময়, মানুষ যেমন একটা জিনকে স্টাডি করতে গেলে হয়তো 20 বছর 30-40 বছর লেগে যাবে, কিন্তু এমন একটা অ্যানিমালের মধ্যে জিনটা দেওয়া হলো যেটা হয়তো 2-3 বছরের মধ্যে জিন অ্যানিমালটা পুরো ম্যাচিওর্ড হয়ে যাবে। তো ওই জিনটার কী এফেক্টটা সম্পূর্ণ জানা যাবে। স্টাডি করার জন্য আমরা ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করি। এগ্রিকালচার ফিল্ডে যেগুলো জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করছি আমরা, যেমন ডিজিজ রেজিস্ট্যান্ট, তারপর উদ্ভিদের ক্ষেত্রে যেমন ড্রট টলারেন্ট, শুষ্ক প্রতিরোধকারী, ইনসেক্ট রেজিস্ট্যান্ট, পতঙ্গ প্রতিরোধী, পেস্ট রেজিস্ট্যান্ট, তারপর সল্ট রেজিস্ট্যান্ট, হাই ইয়েল্ডিং, এই সমস্ত প্ল্যান্টগুলো, ফাঙ্গাস রেজিস্ট্যান্ট, ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যেগুলো এগ্রিকালচারে খুব কাজে লাগছে। তারপর হচ্ছে কি, এখন ভ্যাকসিন সেফটি। ধরে না করোনা ভাইরাস, এবার করোনা ভাইরাসের যে কোভিড ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, কোভিশিল্ড, এবার ভ্যাকসিনটা তৈরি করার পর ডাইরেক্ট হিউম্যান বডিতে প্রয়োগ করলে তার ইফেক্টটা কী, সেটা তো হিউম্যান বডিতে ডাইরেক্ট দেখালে মানুষ মারা যেতে পারে। তাই মানুষের বডিতে প্রয়োগ করার আগে সে ভ্যাকসিনটাকে কোথায় ইঁদুরের মতো প্রাণীদের শরীরে ইনজেক্ট করা হয়, যে তার এফেক্ট কী এবং তার ফলে কোনো ফল্ট বা ভুল প্রোটিন তৈরি হচ্ছে কিনা, বা তার ফলে তার সাইড এফেক্টে প্রাণী মারা যাচ্ছে কিনা, বা কোনো রকম অ্যালার্জির সিমটম তৈরি হচ্ছে কিনা, সে দেখার জন্য কী করা, প্রথমে অ্যানিমালের শরীরে ইনজেক্ট করা হয়, তারপরে তখন মানুষের শরীরে সেটা ইনজেক্ট করানো হয়। ভ্যাকসিনের সেফটির জন্য করে। এখানে দেখো, যেমন এখানে DNV2, ডেঙ্গু ভাইরাস 2, এটা কি করা হচ্ছে, তোমার এর এফেক্টটা, ধরেন এর মধ্যে যে এমআরএনএ, ডেঙ্গু ভাইরাসের মধ্যে যে এমআরএনএটা রয়েছে, সেই এমআরএনএটার এফেক্ট দেখার জন্য দেখো কী হচ্ছে, একটা ডেঙ্গু ভাইরাস, ওর মধ্যে এমআরএনএ রয়েছে, এমআরএনএ ভ্যাকসিন রয়েছে। এখানে কিন্তু নো এমআরএনএ, কোনো এমআরএনএ নেই, শুধু বাইরের ক্যাপসুলটা এখানে রয়েছে হলো, এবং এখানে এমআরএনএ প্রেজেন্ট রয়েছে। এটাকে ইনজেক্ট করা ইঁদুরের মধ্যে, এটাকে ইনজেক্ট করা ইঁদুরের মধ্যে। দেখা যাচ্ছে যে ইঁদুরের মধ্যে এমআরএনএ যুক্ত ভ্যাকসিনটা যদি
ইনজেক্ট করা হয় তাহলে এখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এর বডিটা কি প্রোটেকশন হচ্ছে সেই ডেঙ্গু ভাইরাসের জীবাণু থেকে বা ভাইরাস থেকে। কিন্তু এখানে যেহেতু এমআরএনএ নেই তাই এখানে কোনো রকম অ্যান্টিবডি তৈরি হয়নি বলে এটা কি সাসেপ্টেবল, অর্থাৎ এটা কিন্তু ডেঙ্গু ভাইরাসের আক্রমণ থেকে প্রোটেকশন বা সুরক্ষা পায়নি। এটা দেখার জন্য আমার এটা কিন্তু একদম টেস্টিং, দেখ ওর ক্যাপসিডটা কাজ করছে না এমআরএনএটা কাজ করছে, কোনটাকে তাহলে আমার ভ্যাকসিন তৈরি করার জন্য নেওয়া যেতে পারে। এখানে তাহলে মেন হচ্ছে এমআরএনএটা। এই এমআরএনএ আমাদের কি করছে, ডেঙ্গু ভাইরাসের এমআরএনএ থেকে কিন্তু ডেঙ্গু ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা যেতে পারে, ক্যাপসুল থেকে তৈরি করা যায় না, এই জন্য করা হয়। ট্রান্সজেনিক mice are being developed for use of testing the safety of vaccine before they are used on humans. তো মানুষের শরীরে অ্যাপ্লাই করার আগে ইঁদুরের শরীরে অ্যাপ্লাই করা হয় এই ভ্যাকসিন। ট্রান্সজেনিক মাইস আর বিং ইউজ টু টেস্ট দ্য সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন। ট্রান্সজেনিক পোলিও ভ্যাকসিনকে সেফটির জন্য ব্যবহার করা হচ্ছে, মানে পোলিও ভ্যাকসিনকে টেস্ট করার জন্য। ইফ সাকসেসফুল অ্যান্ড ফাউন্ড টু রিলায়েবল, যদি দেখা যায় যে হ্যাঁ ইঁদুরের শরীরে সেটা কম্প্যাটেবল বা উপযোগী হচ্ছে, তারপর তখন সেটাকে মানুষের শরীরে দেওয়া হয়। কেমিক্যাল সেফটি, ধরে না কোনো একটা কেমিক্যাল বলতে বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে মেডিসিন। তো কোনো একটা মেডিসিন আমাদের শরীরে সে কোনো সাইড এফেক্ট তৈরি করবে কি না, কোনো অ্যালার্জি তৈরি করবে কি না সেটা জানার জন্য আগে প্রথমে সেই কেমিক্যালটাকে কোনো একটা ট্রান্সজেনিক অ্যানিমালে অর্থাৎ কোনো একটা অ্যানিমালের মধ্যে ইনজেক্ট করা হবে, ইনপুট করা হয়। সেটা যদি সেখানে পজিটিভ এফেক্ট দেখায় তবে সেটা আমাদের শরীরে ইনজেক্ট করা হয়, আর যে নেগেটিভ এফেক্ট দেখায় সেটাকে ইনজেক্ট করা হয় না। তো কেমিক্যাল সেফটি টেস্টিংয়ের জন্য কিন্তু এই ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করা হয়। তাহলে দেখো এখানে দেখো এই যে ট্রান্সজেনিক অ্যানিমালগুলো অনেক প্রোডাক্ট ট্রান্সজেনিক অ্যানিমাল থেকে বর্তমানে তৈরি করা হচ্ছে, যেগুলোকে আমরা ফুড ভ্যাকসিনও বলতে পারো। যেমন ভেড়ার মধ্যে ভেড়া থেকে কী করা হচ্ছে, আলফা অ্যান্টিট্রিপসিন তৈরি করা, যেটা এমফাইসিমা নামক ডিজিজ ক্লিয়ার করছে আমাদের, অর্থাৎ লাংস ড্যামেজের ডিজিজ থেকে প্রোটেক্ট করছে। ভেড়ার মধ্যে আবার দেখো সিএফটিআর সিস্টিক ফাইব্রোসিস ডিজিজের জন্য সিএফটিআর প্রোটিন তৈরি করা হচ্ছে। আবার ভেড়ার মধ্যে দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা আমাদের থ্রোম্বোসিস অর্থাৎ ব্লাড ক্লটিং না হয় তার মেডিসিন প্রোটিন তৈরি করছে। ভেড়ার মধ্যে ফ্যাক্টর 8, 9 তৈরি করছে, যেগুলো আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে হিমোফিলিয়াতে। ভেড়ার মধ্যে দেখো ফাইব্রিনোজেন তৈরি করা হচ্ছে, যেটা আমাদের ওন্ড হিলিং অর্থাৎ ক্ষত সারাতে ব্যবহৃত হচ্ছে। এই প্রোটিনগুলো কোথায় পাচ্ছি, এই সমস্ত অ্যানিমালের শরীর থেকে আমরা পাচ্ছি, কারণ অ্যানিমালের শরীরে এই যে জিনগুলো থেকে প্রোটিনগুলো তৈরি হয়েছে সেগুলো ইনজেক্ট করা হয়েছে বা সেগুলো ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সজিন করা হয়েছে, এগুলো সব ট্রান্সজেনিক অ্যানিমাল। তবে পিগের ক্ষেত্রে দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর থ্রোম্বোসিসের জন্য, পিগের ক্ষেত্রে যেমন ফ্যাক্টর 8, 9 তৈরি করা হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রে দেখো হিউম্যান প্রোটিন সি তৈরি করা হচ্ছে থ্রোম্বোসিসের জন্য। অ্যান্টিথ্রোম্বিন যেটা হচ্ছে থ্রোম্বোসিস, গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ যে ডায়াবেটিস তৈরি করা হচ্ছে, ডায়াবেটিস এগেনস্টে। Pro-542 প্রোটিন তৈরি করা, এটা এইচআইভি ট্রিটমেন্ট ব্যবহার হচ্ছে। আলফা ল্যাকটালবুমিন যেটা অ্যান্টি ইনফেকশন ব্যবহৃত হচ্ছে। ফ্যাক্টর 8 তৈরি করছে কাউয়ের মধ্যে, যেটা হিমোফিলিয়া এগেনস্টে কাজ করবে। ফাইব্রিনোজেন তৈরি করা হচ্ছে, এটা ওন্ড হিলিংয়ে কাজ করছে। কোলাজেন 1 এবং কোলাজেন ফ্যাক্টরকে তৈরি করা হচ্ছে গরুর মধ্যে, যেটা তোমার টিস্যু রিপেয়ার, ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যবহার হবে। কাউয়ের ক্ষেত্রে হচ্ছে ল্যাক্টোফেরিন, ট্রিটমেন্ট অফ জিআই ট্র্যাক্ট ইনফেকশন, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন, ট্রিটমেন্ট অফ ইনফেকশন আর্থারাইটিস। অর্থাৎ এই সমস্ত অ্যানিমালগুলোকে আমরা কী করছি, খাদ্য হিসেবে গ্রহণ করছি, এদের দুধ বা এদের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করছি। তো এর মধ্যে যদি প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, ফ্যাক্টরটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, আমাদের আলাদাভাবে মেডিসিন ইউজ করতে হবে না, ওই সমস্ত ওদের বডি থেকে খাবারগুলো থেকে আমরা আমাদের শরীরের যে দরকারি জিনিস সেটা আমরা পেয়ে যাব। এগুলো এক ধরনের ফুড ভ্যাকসিন বলতে পারো। এইভাবে আমাদের ট্রান্সজেনিক অ্যানিমালগুলো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এখন বর্তমানে আমাদের হেল্প করছে বা সহায়তা করছে, যেখানে আলাদাভাবে মেডিসিন নেওয়ার দরকার নেই। যে নর্মাল ফুডটা আমরা দৈনন্দিন জীবনে খাই সেই ফুডের মধ্যে তোমার এই প্রোটিনগুলো এক্সট্রাভাবে তৈরি করানো হচ্ছে, বলে ফুডটা আমরা খাচ্ছি সেই প্রোটিনটা আমাদের বডিতে চলে আসছে এবং আমাদের বিভিন্ন জেনেটিক ডিজিজগুলোকে কিওর করছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।